আমি বলছি না বাংলাদেশের ভিতরে যদি কোনো গণ পায়খানা বানানো হয়, এই মহিলা যদি বাচ্চা থাকে তার তো মারবো, মাইরা ওখানে ঢুকামো, এরপর এটা গণ পায়খানা বানানো হবে শেখেরিয়াকে। পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে এটা, গণ পায়খানা, টঙ্গি পাড়ার গণ পায়খানা। আবু জাহেলের যেরকম গণ পায়খানা আবু জাহেলের বাড়িতে করা হয়েছে, এরকম গণ পায়খানা বানানো হবে। মুক্তিযোদ্ধা মুস্তফা কামালের কাছে জানতে চাই, বাংলাদেশের পুলিশকে আপনি কি বলতে চান? ব্যারিস্টার মইনুল হোসেনের ডেথ সার্টিফিকেট চাইতে হয়েছে, এই পুলিশের এত অধপতন কি করে হলো? এই আওয়ামী লীগের ধর্ষক লীগ, এই সান্ডা লীগ, বুঝছেন, ইন্ডিয়ার ওই ইয়াতে আপনার প্রেসক্রিপশনে এই ট্রাম্প কার্ড গুলো ইউজ করছে। এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় খোর কি জানেন? জামাতে ইসলামের উপর। তার কারণ জামাতে ইসলামী একমাত্র ইয়া ছিল, পার্টি ছিল যে দুইটা দেশ ভাঙ্গার জন্য মোটিভেটেড করে নাই, দুইটা দেশ যাতে একত্রিত থাকে। এবং দুইটা দেশ যদি না ভাঙতো তাহলে সবচেয়ে বলতে ইন বেনিফিশিয়ারি কে হইতো জানে? ইন্ডিয়া হইতো। আর এখন যেহেতু দুইটা দেশকে সেপারেট করে দিছে, এখন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এই ভারত। এই ভারত এখন এই কারণে জামাতের উপরে এত দুঃখ, এত ক্ষোভ, এত কষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক দলের ভিতরে গাদ্দার দুইটা আছে, মানে পেইড গাদ্দার যাদেরকে বলে। জামাতের ভিতরে কোনো সুযোগই নাই কোনো গাদ্দার ঢোকার, কারণ তারা যেভাবে এটাকে সর্ট আউট করে, যেভাবে ট্রেন করে, চাইলা বাইট করে, এর থেকে নিয়ে জেড পর্যন্ত, ওখানে কোনো গাদ্দার বা থাকার বা ঢোকার কোনো চান্সই নাই। এই কারণে জামাতকে আরো ডিটেরায়েট করার চেষ্টা করতেছে। কিন্তু আমি বলবো আমার পারসেপশন থেকে, আমার কনসেপশন থেকে, আমি কোরআন পড়ি, আমি হাদিস পড়ি, ইনশাআল্লাহ আমি 33 বছর কোরআন হাদিস পড়তেছি। আমি বলবো জামাতকে এই কাজটা কইরা আরো বড় মোটিভেটেড কইরা দেওয়া হইলো। না, সরকার যারা স্বৈরাচার থাকে তারা একটা না একটা জায়গায় বারবার ভুল করতে থাকে, ওই ভুলের ভিতরে একটা ভুল, এটাও তাদের একটা ভুল। এটা যদি করতি তাহলে আগে করতি, আগে তুই বেনিফিট নিতে চেষ্টা করছিস না, এটারে এই দেখাইয়া ওটারে ওই দেখাইয়া এখন তুই জাতির থেকে বেনিফিট নিবি। জাতি তোদের সাথে নাই, 99% জাতি তোদের বিপক্ষে। খালি ইয়াটা উইথড্র হোক, আর্মি খালি ব্যারাকে ফিরা যাক, আর ইয়াটা সান্ধ্য আইনটা খালি উইথড্র হোক, তোদের অস্তিত্ব থাকবে না। আর আমি জাতিকে বলতেছি, পুলিশ যেখানে পাবেন দহিরা মাইরা ফেলাবেন। কেউ কেউ বলছেন যে ভারত থেকে সেনাবাহিনী ঢুকে গিয়েছিল এবং ভারতের সেনাবাহিনীরই বাংলাদেশের বেশিরভাগ মানুষকে মেরেছে, বাংলাদেশের সেনাবাহিনীরা মারে নাই। এবং বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে, পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে ভারতের সেনাবাহিনী কিছু বাংলাদেশে ঢুকেছিল, যারা মানে মানুষ হত্যা করে ওই রকম কিছু প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী বাংলাদেশে ঢুকেছিল। আপনি এটা বিশ্বাস করেন কিনা? আমি এটা বিশ্বাস করি, এবং এটার জন্য পুরোপুরি দায়ী আমাদের মিলিটারি ডিপার্টমেন্ট। আমার ঘরে কয়টা লোক আছে আমি জানি। বাইরের থেকে যদি একটা লোক আসে তাহলে আমি তাকে প্রিভিলেজ দিছি, দরজা খুলে দিছি, তারপরে সে ঢুকছে। এবং ওই লোকটার নাম কি, ওই লোকটা কি করে, আমি কিন্তু খুব ভালো মতো জানি। ওটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের মিলিটারি। তারা প্রতিটা লোককে চিনে, এটা করবেই তো। তারা একটা কেওয়াস করার চেষ্টা করবেই। যখন দেখবেন যে আপনি শেষ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি যে কোনো ভাবে বুঝেন আপনাকে আপনি ডিফেন্স দিবেন। তারা এইভাবে ডিফেন্স দিতে চেষ্টা করছে, এবং এই প্রিভিলেজটা নিছে আমাদের মিলিটারি থেকে। এবং এই মিলিটারির যে হেড হিটলার ছিল, ওইটা হিটলার হচ্ছে ওয়াকার। এই হিটলার হচ্ছে ওয়াকার, অবশ্যই আসছে, আসবেই। ওটা সব সময় আসছে, ওটা 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 চলমান। এখন যে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের ভিতরে, দেখা গেছে বাইরের থেকে লোক আসা যুদ্ধ করতেছে। ওটা কোনো অপরাধের কোনো কারণ না। আমি ইন্ডিয়াকে কোনো অপরাধ দিব না। আমি অপরাধী করব এই ওয়াকারকে, আমি অপরাধী করব এই মিলিটারি ডিপার্টমেন্টকে, আমি অপরাধী করব এই পুলিশকে, আমি অপরাধী করি পুলিশ ডিপার্টমেন্টকে। যেখানে শহীদের রক্ত পড়ছে এক ফোঁটা, ওই জায়গায় কখনো বাতিল প্রতিষ্ঠিত হইতে পারে না। হয়তো সাময়িকের জন্য বাতিল মাথাচাড়া দিবে, কিন্তু আলটিমেটলি তাদের অবস্থা এমন হবে যে তাদের নাম উচ্চারণ করার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না। আমার প্রিয় দেশবাসী, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না এগুলো শোনার পরে, বুঝলেন? আমি কি বলবো বলেন, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তবে আমি একটা কথা বলবো, আমি তো মুক্তিযোদ্ধা করছি এবং পুরা ওই সময়টা দেখছি। আমি ওই সময়কার লোক। কোনো পাকিস্তানি সোলজার কোনো বাচ্চাকে মারে নাই, আমি দেখিনি, আমার রেকর্ডে নাই ওটা। কোনো বাচ্চাকে মারে নাই তারা। কনফার্ম যতক্ষণ না হইছে যে তাদের উপরে আঘাত আসবে, এরকম লোক ছাড়া কেউকে তারা মারে নাই। আর আজকে এই মুক্তিযোদ্ধা করার পরে, এই অবস্থা যাওয়ার পরে, এই দেশেরই সরকার আমাদেরকে এভাবে মারতেছে, এভাবে আমাদের রোগ কালি করতেছে, এভাবে। কালকে দেখলাম শত শত মহিলা বুঝেন রিপোর্ট করতেছে যে পুলিশে, যে রিপোর্টটা করতে রক্ষী বাহিনীর সময়, যে আমার ছেলের ধরে নিয়ে গেছে, সে কিছুই জানে না, সে কোথায় জানি না, এই থানায় গেলে ওই থানায় বলে, ওই থানায় গেলে এই থানা বলে।
মা কামতেছে, হাজারি চিৎকার মায়ের, চিৎকার বাপের, কষ্ট মনের ভিতরে ভাই। ছেলে সন্তানের জন্য মা বাপে কি না করে এই বয়স পর্যন্ত পাইলা বড় করছে ভাই, কত কষ্ট, কত চিৎকার করে। তো বাংলাদেশের মতো দেশে যেখানে 100% ইকোনমিক্যাল সাপ্রেশন থাকে 99% লোকের উপরে, ওই লোকগুলিকে ধরে নিয়ে যাচ্ছে। তারা কোথায় আছে কেউ জানে না। আর এই অবস্থাতে কি করতেছে, কিছু লোক আছে বুঝেন, তারা বড় গলায় কথা বলতেছে। এদের সাথে কথা বলবেন না। আমি আমার জাতির কাছে অনুরোধ করে বলতেছি, আমিও তো থাকবো না, আমার পিছনে অনেক শত্রু আছে। আমার আপন ভাগিনা আমার বিরোধিতা করতেছে, আমার আপন ভাগিনা আমার বিরোধিতা করতেছে, সেখানে আমেরিকাতে বড় থেকে বড় পোস্টে আছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমি বয়কট করছি। এইভাবে আপনারা বয়কট করতে থাকেন, কোনো সম্পর্ক এদের নাই। খুনিদের লগে কিসের সম্পর্ক, দর্শকদের সাথে কিসের সম্পর্ক, গুপ্ত হত্যাকারীদের সাথে কিসের সম্পর্ক, চোরদের সাথে কিসের সম্পর্ক। আপনি মুসলমান যদি হয়ে থাকেন অন্তত আপনি এগুলি থেকে বাঁচা থাকবেন। আর যদি আপনি মুসলমান নিজেকে দাবি করেন আর এগুলি থেকে না বাঁচা থাকেন, ওটা জিরো, ওটা জিরো, ওটা জিরো, আপনি হবেন বড় মুনাফিক। ভয়ের কোনো কারণ নাই। আমি পুরোপুরি ব্যর্থ কণ্ঠে বলতেছি, কিন্তু আমার আশা 100 থেকে 110% চলে গেছে। জয় আমাদের, আমরাই জিতবো, এতে কোনো সন্দেহ নাই। এই স্বৈরাচার তার শেষ পর্যায়ে চলে গেছে। এখন তার কাছে কোনো পুলিশও নাই, তার কাছে কোনো এরকম ধরনের কোনো মিলিটারিও, আমি মনে করতেছি যে মিলিটারি এখন বুঝে নীরবতা অবলম্বন করতেছে। কারণ যেই কাজ তারা করে ফলাইছে, এই কাজের কারণে তারা দেখতেছে তাদেরকে একটা বিরাট পরিমাণ একটা ইয়া করতে হবে, রিকম্পেনশন দিতে হবে, এবং তারা এটা দেওয়ার ক্ষমতা নাই। এখন শুধু একটা স্ট্রাইক আর এটা পড়ে যাবে, এই ইয়া পড়ে যাবে। আর দ্বিতীয় কথা আমি বলতেছি, এই 6 জন সমন্বয়কারীকে যে ডিবি হারুন যে ইয়াতের ভিতরে লয়ে গেল, এই ন্যাংটা হারুন যে ইয়াতে নিয়ে গেল, ডিবির কার্যালয়ে নিয়ে যে তাদের থেকে যে আন্ডারটেক নিল, এই আন্ডারটেক ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটা একটা বিরাট ধরনের ভায়োলেন্স। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অনুযায়ী, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী পুলিশ হেফাজতে অথবা মিলিটারি হেফাজতের ভিতরে রাখা আপনি কেউ কোনো বয়ান নিতে পারে না। দেখেন আল্লাহর কি একটা হেকমত। এই হারুন কি জানতো না তখন তাকে যখন ট্রেনিং দেওয়া হয়েছিল এগুলি করা যাবে না? দেখছেন কোথায় ভুল করে বসে রয়েছে, কোন জায়গাতে সে ভুল করে বসে রয়েছে দেখছেন। ভাই আমরা একদম জয়ের দ্বার প্রান্তে। আমি অনুরোধ করব যারা চাকরিরত অবস্থায় আছেন, চাকরি ছাইড়া দেন, কষ্ট করেন, কষ্ট করেন ভাই। 3টা মাস, আমরা 1টা মাস রোজা রাখি, রোজা কিন্তু অনেক কষ্ট রাখা 1 মাস ভাই। আপনারা কষ্ট করেন ভাই, এই দেশের এই স্বার্থে, আপনাদের নেক্সট জেনারেশনের স্বার্থে, সবার জন্য। আমি আর কি বলবো ভাই, আমরা দুটা যুদ্ধ করছি, মুক্তিযুদ্ধ করছি, শেখকে কবরে পাঠাই দিয়ে আসছি। এই জাসদ যদি না থাকতো তখন শেখ কবরে যায় না, শেখ কবরে যায় না। আমাদের এই আন্দোলনে শেখ দুর্বল হয়ে গেছিল, সে চোখে মুখে কিছু দেখে নাই তখন, বুঝছেন। তো আমি অনুরোধ করব যে আপনারা মন ভাঙবেন না, রুইখা দাঁড়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে রিমিটেন্স কমপ্লিটলি স্টপ করে দেন। আমার কাছে যে নিউজ আসছে বিগত 10 দিনে যে রিমিটেন্স গেছে ওইটা আগে যে একদিনে আসতো ওটার থেকে কম। অর্থাৎ আমাদের রিমিটেন্স যোদ্ধারা জয়ী, তারা সাকসেস। এবং এটা এভাবে চলতে থাকলে, এভাবে চলতে থাকলে পরে এই সরকার এমনিই ভাগবে। হাসিনা যদি ভাগে তার লগের লোকগুলির অবস্থা কি হবে আমি এটা চিন্তা করতেছি, তাদের অবস্থা কি হবে। ইন্ডিয়া বাঁচাবে, 99% লোকের ইন্ডিয়া বাঁচাবে, সে কাছে দিয়েও আসবে না। ইন্ডিয়া কিন্তু তার পরিণতি ভুলা যায় নাই। রাজীব গান্ধীর কি পরিণতি হয়েছিল, কিভাবে তাকে মারা হয়েছিল। মুসলমানের দেশ, আমরা কিন্তু লিবারেল মুসলমান,